তিনটি যুগে বিভক্ত, যার প্রতিটি তার সময়ের চেতনার আয়না। প্রাচীনকাল থেকে বিংশ শতাব্দী পর্যন্ত বা তার শুরুর দিকে রক্তের ধারণা জাদুকরি থেকে জৈবিক সত্যে রূপ নেয়। যখন রক্ত এক জীব থেকে আরেক জীবের দেহে সঞ্চারণযোগ্য এক চিকিৎসামূলক তরল হিসেবে স্বীকৃতি পেল। রক্তের এই প্রতীকী শক্তির প্রমাণ এই যে প্রথম দিকের রক্ত সঞ্চার করা হতো রক্তক্ষরণ বা রক্তাল্পতার চিকিৎসার জন্য নয়, বরং উন্মাদনা সারাতেই। এর ঠিক পরের ইতিহাস হলো মূলত রক্তকে বৈজ্ঞানিক কৌতূহলের বস্তু থেকে কৌশলগত সামগ্রীতে রূপান্তরের ইতিহাস। বিংশ শতাব্দীর প্রথম কয়েক দশকে চিকিৎসা বিজ্ঞানীরা এই সম্পদকে আয়ত্তে আনতে শুরু করেন। বিপুল পরিমাণ সংরক্ষণ এবং রক্তরস পৃথকীকরণের কৌশল তারা আয়ত্ত করেন। এই অগ্রগতি এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে, মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রক্তপাতের সময়। এই সংঘাতের সময়ই রক্তের সাংস্কৃতিক তাৎপর্য আমূল বদলে গেল। হার্ভার্ডের ডক্টর এডউইন জে কোহেন এক সামরিক চুক্তির অধীনে কাজ করে যখন রক্তরসকে তার নানা উপাদানে ভাগ করার বা ফ্র্যাকশনেট করার পথ আবিষ্কার করলেন, তখন এই পরিবর্তন চূড়ান্ত হয়ে গেল। এটি যুদ্ধোত্তর বিশ্বে রক্তশিল্পের ভিত্তি রচনা করল। অবশেষে আমরা দেখি এই তরল কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়ে এক গ্লোবাল ইন্ডাস্ট্রির ভিত্তিতে পরিণত হল। মুষ্টিমেয় কিছু ঔষধ কোম্পানি রক্তরসের ব্যবসাকে একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করতে থাকে, তেল শিল্পের সেভেন সিস্টার্সের মতো আর কি। এই সম্পদ আহরণের জন্য ওষুধ কোম্পানিগুলো আমেরিকার নিম্নবিত্ত বস্তিবাসী এলাকায় প্লাজমা কারখানা স্থাপন করে। সেখানকার বাসিন্দাদের মধ্যে প্রায়ই মাদকাসক্ত আর দরিদ্র মানুষদের কাছ থেকে তারা রক্তরস কিনতে শুরু করে। পরে কাঁচামালের নতুন উৎসের খোঁজে তারা তৃতীয় বিশ্ব, বিশেষ করে মধ্য আমেরিকা থেকে রক্তরস আমদানি শুরু করে, যা